অর্গানিক কম্পাউন্ডসের স্টিরিওআইসোমারিজম অর্থাৎ ত্রিমাত্রিক সমবায়বতার, অপটিক্যাল আইসোমারিজম বা আলোকীয় সমবায়বতার ওপর আমরা এখন স্টাডি করছি। অপটিক্যাল আইসোমারিজমের দুটো ক্লাস আমরা করেছি, যেখানে লাস্ট ক্লাসে আমরা স্টিরিও আইসোমারগুলির আইডেন্টিফিকেশান বা স্টিরিও আইসোমারগুলিকে ডিস্টিংগুইশ করার, ওদের মধ্যে পার্থক্য করার ডিএল নোমেনক্লেচার সিস্টেম অ্যান্ড তার লিমিটেশন শিখেছি। আজ আমরা শিখতে চলেছি ডিএল নোমেনক্লেচার সিস্টেমের চেয়ে অনেক বেশি মডার্ন বা আধুনিক আরও একটি নোমেনক্লেচার সিস্টেম, যেটির নাম আরএস নোমেনক্লেচার সিস্টেম বা সিআইপি সিস্টেম অফ অ্যাসাইনিং কনফিগারেশনাল নেমিং। আরএস নোমেনক্লেচার শুরু করার আগে আমরা একটা কোয়েশ্চেনের ওপর দিয়ে ডিএল নোমেনক্লেচারের সবচেয়ে সিরিয়াস যে লিমিটেশনটা, সেটা আরও একবার রিক্যাপিচুলেট করে নেব। তারপর আমরা আরএস নোমেনক্লেচার শুরু করব। আমাদেরকে একটি কম্পাউন্ড দেওয়া হয়েছে। এই কম্পাউন্ডের ডি অর এল কোন কনফিগারেশনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা অ্যাসাইন করতে বলা হয়েছে। আমরা জানি ডিএল নোমেনক্লেচার সিস্টেমের নিয়ম অনুযায়ী যখন মলিকুলে মোর দ্যান ওয়ান কাইরাল কার্বন প্রেজেন্ট থাকে, তখন শেষ যে কাইরাল কার্বনটি আছে, অর্থাৎ কার্বন 1 থেকে যেটা সবচেয়ে দূরের কাইরাল কার্বন, সেই কাইরাল কার্বনের কনফিগারেশন দিয়েই গোটা মলিকিউলটার কনফিগারেশন বোঝানো হয়। এখানে আমরা দেখছি অ্যালডিহাইড গ্রুপ কার্বন ক্যারি করে, সেই হিসাবে CHO 1, কার্বন 2, কার্বন 3, কার্বন 4, কার্বন 5 অ্যান্ড কার্বন 6। তাহলে শেষ যে কাইরাল কার্বনটি আমরা দেখছি সেটা কার্বন 5, কারণ কার্বন 6 কাইরাল নয়, তার দুটো ভ্যালেন্সিতেই হাইড্রোজেন। ফিফথ কার্বন লাস্ট কাইরাল কার্বন, মিন্স কার্বন 1 থেকে সবচেয়ে দূরের কাইরাল কার্বন। এখানে হরাইজন্টাল বন্ডে যে দুটি গ্রুপ প্রেজেন্ট আছে, তাদের মধ্যে ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট কন্টেনিং গ্রুপ বন্ড ওইচ আমাদের লেফট সাইডে প্রেজেন্ট। সেই হিসাবে এই গোটা কম্পাউন্ডটার কনফিগারেশন আমরা বলবো এল। এই বিষয়টাই ছিল এই ডিএল নোমেনক্লেচার সিস্টেমের সবচেয়ে বড় লিমিটেশন, যে একটাই মাত্র কাইরাল কার্বনের কনফিগারেশন দিয়ে আমরা গোটা কম্পাউন্ডটার কনফিগারেশন অ্যাসাইন করছিলাম। মলিকিউলটি তোমাদেরকে একটু চিনিয়ে দিই। এটা এল গ্লুকোজ। এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, এল গ্লুকোজ আমরা কিভাবে বুঝলাম? আমরা এমনিতে এল গ্লুকোজের ফর্মুলা মেমোরাইজ করি না, কিন্তু যেহেতু ডি গ্লুকোজ একটা ন্যাচারালি অকারিং ভেরি ইম্পর্ট্যান্ট বায়োমলিকিউল, তাই আমরা ডি গ্লুকোজের ফর্মুলা অবশ্যই মনে রাখি। তাই তোমরা যদি ডি গ্লুকোজের একটি ফর্মুলা ড্র করে তার একটি মিরার ইমেজ নাও, তাহলে অবশ্যই তোমরা এই ফর্মুলাটিতে পৌঁছবে। অর্থাৎ যেহেতু ডি গ্লুকোজের মিরার ইমেজ নিলে, তাই এই মলিকিউলটা এল গ্লুকোজ। আমি তোমাদের মনে করিয়ে দেওয়ার জন্য একবার এখানে ডি গ্লুকোজ ড্র করি। আমরা ডি গ্লুকোজের ফর্মুলা ড্র করেছি এবং অবশ্যই ফর্মুলাটি আমরা মেমোরাইজ করে রেখে আমাদের মেমোরি থেকে ড্র করেছি। একে আমরা বলছি ডি গ্লুকোজ। কেন ডি বলছি সেটাও তোমাদের কাছে খুবই পরিষ্কার। গতদিনের ক্লাসেই এর ডিএল নোমেনক্লেচার আমরা করেছি। কার্বন 1 থেকে যে কার্বনটি সবচেয়ে দূরের কাইরাল কার্বন, অর্থাৎ ফিফথ কার্বন, তার ওইচ গ্রুপকে আমরা আমাদের রাইট সাইডে দেখছি, তাই কনফিগারেশনকে ডি বলেছি। এই ডি গ্লুকোজ তাকে যদি আমরা একটা মিরারে ভিউ করি, তোমরা দেখো এই ফর্মুলাটি তোমরা দেখতে পাবে। আমরা এই কম্পাউন্ডকে মেমোরাইজ করে রাখি, অর্থাৎ ডি গ্লুকোজকে। সেখান থেকে আমরা ডি গ্লুকোজের ফর্মুলা ড্র করে নিই। তারপর আমরা একটা মিরার প্লেস করি। মিরার প্লেস করে যে ইমেজটা পেলাম সেটা অবশ্যই এল গ্লুকোজ হবে। অ্যান্ড তোমরা ডি গ্লুকোজের সাথে এল গ্লুকোজের এই মিরার ইমেজ
রিলেশনশিপটা মিলিয়েও নিতে পারছো। যাই হোক, আমাদের এই কম্পাউন্ডটাকে চেনাটা উদ্দেশ্য ছিল না, আমরা এই কারণেই চিনলাম। তোমরা হয়তো ভাবছো এল গ্লুকোজকে আমি সেপারেটলি মেমোরাইজ করেছি বা তোমাদেরকে মেমোরাইজ করতে বলছি, তা নয়। আমরা সুগারগুলোর মধ্যে বা অ্যামাইনো অ্যাসিডগুলোর মধ্যে যেগুলো ন্যাচারালি অকারিং তাদেরকে মনে রাখি, অর্থাৎ সুগারদের ক্ষেত্রে ডি সিরিজের সুগারগুলি অ্যান্ড অ্যামাইনো অ্যাসিডদের ক্ষেত্রে এল সিরিজের, যেটা আমরা গত দিনের ক্লাসে যা করেছিলাম তা এখনও এখানে দেখছি। তারপর যদি আমাদেরকে কোনো সুগারের এল আইসোমারটা চায়, আমরা তখন ডি আইসোমারটিকে ড্র করে একটা মিরার ইমেজ নিয়ে বলি এটাই হলো এল আইসোমারের ফর্মুলা। একইভাবে কোনো অ্যামাইনো অ্যাসিডের যখন ডি সিরিজের কোনো অ্যামাইনো অ্যাসিডের ফর্মুলা চাওয়া হয়, আমরা তো এল সিরিজকে মনে রেখেছি, সেখান থেকে একটা মিরার ইমেজ নিয়ে আমরা তার ডি আইসোমারটির ফর্মুলা ড্র করে দিই। এইভাবে আমরা এই ধরনের কোয়েশ্চেনগুলির সলিউশন করি। আমরা তাহলে আমাদের কোয়েশ্চেনের আনসার পেয়ে গেছি। আমাদেরকে এই মলিকিউলটি দিয়ে বলা হয়েছিল কনফিগারেশন অ্যাসাইন করো। আমরা লাস্ট কাইরাল কার্বন অর্থাৎ ফিফথ কার্বনের বন্ড ওয়েজ গ্রুপটাকে যেহেতু লেফটে দেখছি, তাই আমরা বলে দিয়েছি কনফিগারেশন এল। এইটুকুই আমাদের কাছে চাওয়া হয়েছিল। এই যে লিমিটেশন ডিএল নোমেনক্লেচার সিস্টেমের, এই লিমিটেশনটিকে সরিয়ে যে মডার্ন নোমেনক্লেচার সিস্টেম আনা হলো, সেটাই আমাদের আরএস নোমেনক্লেচার সিস্টেম। আরএস নোমেনক্লেচার সিস্টেমের ব্যাপারে এখানে আমরা অনেক কিছু লেখা আছে দেখছি। প্রথমে আমরা একবার এদের মধ্যে কিছু পয়েন্টস দেখে নেব, বোঝার জন্যে নয়, শুধুমাত্র প্রথমে একবার দেখে রাখার জন্য। তারপর যখন আমরা সমস্ত রুলস অ্যাপ্লাই করে মলিকিউলদের আরএস কনফিগারেশন অ্যাসাইন করা শিখে যাব, তারপর আমরা এই রুলগুলিকে আরও একবার দেখব, তখন দেখবে তোমরা বড় ইজিলি সব বুঝতে পারছো। দ্য ডেভেলপমেন্ট অফ দিস সিস্টেম ওয়াজ মেড বাই কান, ইনগোল্ড অ্যান্ড প্রিলগ। তিনজন সায়েন্টিস্ট এই সিস্টেমকে ডেভেলপ করেন। ইন্ডিপেন্ডেন্ট অফ এনি রেফারেন্স কম্পাউন্ড, এখানে কোনো রেফারেন্স কম্পাউন্ডকে সামনে রেখে কনফিগারেশন অ্যাসাইন করা হয় না। আমরা জানি ডিএল নোমেনক্লেচার সিস্টেমে একটা রেফারেন্স কম্পাউন্ড ছিল গ্লিসারালডিহাইড। যেহেতু রেফারেন্স কম্পাউন্ডকে সামনে রেখে অন্যান্য কম্পাউন্ডে ডিএল কনফিগারেশন অ্যাসাইন করা হচ্ছিল, তাই আমরা তাকে রিলেটিভ কনফিগারেশন বলেছিলাম। এখানে যেহেতু কোনো রেফারেন্স কম্পাউন্ড থাকবে না, আমরা এই সিস্টেমটাকে অ্যাবসলিউট কনফিগারেশন অ্যাসাইনমেন্ট বলবো। তাহলে ডিএল নোমেনক্লেচারটা রিলেটিভ, কারণ সেখানে রেফারেন্স কম্পাউন্ড ছিল গ্লিসারালডিহাইড। এই সিস্টেম অর্থাৎ আরএস সিস্টেম অ্যাবসলিউট, কারণ এখানে কোনো রেফারেন্স কম্পাউন্ডের ব্যাপার নেই। কনফিগারেশনস অফ স্টিরিওআইসোমার্স আর নেমড অন দ্য বেসিস অফ ইন্ডিভিজুয়াল কাইরাল সেন্টার্স, অর্থাৎ কোনো মলিকিউলে যতগুলি কাইরাল সেন্টার প্রেজেন্ট থাকবে, আমরা প্রত্যেকটি কাইরাল সেন্টারেরই কনফিগারেশন অ্যাসাইন করব। ডিএল নোমেনক্লেচারের মতো নয় যে লাস্ট কাইরাল কার্বনটার কনফিগারেশন দেখেই আমরা গোটা মলিকিউলটার কনফিগারেশন বলবো। এখানে অর্থাৎ আরএস নোমেনক্লেচার সিস্টেমে কম্পাউন্ডে থাকা প্রতিটি কাইরাল কার্বনেরই আমরা কনফিগারেশন অ্যাসাইন করব। আর ফ্রম ল্যাটিন ওয়ার্ড রেকটাস মিনিং রাইট, এখানে দেখানো হয়েছে আর এস, এই যে দুটো সিম্বল, এদের অরিজিন কি। আর এর অরিজিন বলা হয়েছে ল্যাটিন ওয়ার্ড রেকটাস, যার মানে হলো রাইট। তাহলে এটা আমরা মনে রাখি। রাইটের সাথে আর এর কী রিলেশন সেটা আমরা এক্সাম্পল করার সময় দেখতে পাবো। এস ফ্রম ল্যাটিন ওয়ার্ড সিনিস্টার মিনিং লেফট, এস সিম্বলটা আমরা পেয়েছি ল্যাটিন ওয়ার্ড সিনিস্টার থেকে, তার মানে হলো লেফট। রিটন ইন ইটালিক্স উইদিন প্যারেন্থেসিস অ্যাজ আর অর এস, অর্থাৎ আমরা যখন মলিকিউলটার কমপ্লিট আইইউপিএসি নেমিং লিখব, তখন মলিকিউলটার আইইউপিএসি নেমের আগে আমরা তার এই কনফিগারেশনের সিম্বল, দ্যাট মিন্স আর বা এসকে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ইটালিক্সে রাখব। তারপর দেখানো হচ্ছে কনভেনশনস। 4 ডিফারেন্ট লিগ্যান্ডস অ্যাটাচড টু ইচ অফ দ্য কাইরাল সেন্টার্স আর আইডেন্টিফাইড, অর্থাৎ যখন আমাকে কোনো মলিকিউল দেওয়া হবে আর এস কনফিগারেশন অ্যাসাইন করার জন্য, আমরা মলিকিউলটার যে কাইরাল সেন্টারটা বা যে কাইরাল সেন্টারগুলো আছে, এমন হতে পারে একটাই কাইরাল সেন্টার আছে বা দুটো বা তিনটে, যতগুলি কাইরাল সেন্টার আছে তাদের প্রত্যেকের যে 4টি ডিফারেন্ট গ্রুপ বা লিগ্যান্ড তাদের সঙ্গে অ্যাটাচড, সেগুলিকে আগে আইডেন্টিফাই করব।
আমরা এই কনভেনশনসটা এক্সাম্পল নিয়ে দেখতে শুরু করি, যাতে আমরা কনভেনশনটার যে স্টেপস, একের পর এক আমরা যে স্টেপ ফলো করব সেটা বুঝতে পারি। ধরে নিচ্ছি আমাদেরকে একটা কম্পাউন্ড দেওয়া আছে CCl Br Fi। এই কম্পাউন্ডটাকে আমরা দেখছি। আমাদের প্রথম কাজ কাইরাল কার্বনের সঙ্গে অ্যাটাচড যে চারটে ডিফারেন্ট অ্যাটম অর গ্রুপ, যাদেরকে আমরা লিগ্যান্ডও বলি, তাদেরকে আইডেন্টিফাই করা। তোমরা বলবে হ্যাঁ স্যার, কাইরাল কার্বনের সঙ্গে থাকা চারটে ডিফারেন্ট অ্যাটম আমরা দেখতে পাচ্ছি, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সেরকমভাবেই আমরা আরও একটা মলিকিউল ধরো নিচ্ছি HCl Br I। তাহলে এখানে কাইরাল কার্বনের সাথে অ্যাটাচড চারটে ডিফারেন্ট অ্যাটম আমরা দেখছি, হাইড্রোজেন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। এভাবে আমরা যখনই কোনো কম্পাউন্ডে RS কনফিগারেশন অ্যাসাইন করতে যাব, আমাদের প্রথম কাজ কাইরাল সেন্টারের সঙ্গে অ্যাটাচড চারটে ডিফারেন্ট অ্যাটম অর গ্রুপকে আইডেন্টিফাই করে নেওয়া। আমরা নেক্সট কনভেনশনে আসি। অ্যাসাইন্ড এ প্রায়োরিটি সিম্বল 1 2 3 4 or ABCD based on sequence rules such that the decreasing order of priority is 1 greater than 2 greater than 3 greater than 4, বা আমরা যদি ABCD দিয়েছি তাহলে A greater than B greater than C greater than D। এখানে বলা হয়েছে ওই যে চারটে ডিফারেন্ট অ্যাটম অর গ্রুপ আমরা কাইরাল কার্বনের সঙ্গে অ্যাটাচড দেখলাম, তাদেরকে আমরা 1 2 3 4 বা ABCD এই রকম প্রায়োরিটি সিম্বল দেব, যেখানে প্রায়োরিটিতে হাইয়েস্ট প্রায়োরিটি বোঝাবে 1 বা A অ্যান্ড লোয়েস্ট প্রায়োরিটি বোঝাবে 4 অর D। এবারে কথা হচ্ছে এই যে সিকোয়েন্স রুল কথাটা বলা হয়েছে, এটা কি? এই সিকোয়েন্স রুলটাই আমাদের CIP রুল। যদি বলো CIP কোথা থেকে এলো, তার জন্য তো আমাদেরকে জিওমেট্রিক্যাল আইসোমারিজমে একবার ফেরত যেতে হবে, সেখানে ইজেড নোমেনক্লেচারটা একবার দেখে আসতে হবে। সেখানে আমরা CIP রুল জেনে নিয়েছি। এই CIP হলো এই যে RS নোমেনক্লেচার সিস্টেমটি তৈরি করেছেন তিনজন সায়েন্টিস্ট, কান, ইনগোল্ড অ্যান্ড প্রিলগ, তাদের প্রত্যেকের নামের ফার্স্ট লেটার CIP। এই CIP রুল বা সিকোয়েন্স রুল, তার আবার কিছু রুলস আছে। সেই রুলসগুলো অনুযায়ী আমরা এই প্রায়োরিটি দিই। আমরা এই ক্লাসে যদি আবার একবার সেই রুলসগুলি করতে যাই, তোমাদের মধ্যে যারা রেগুলারলি লেখাপড়া করছো তারা ডিস্টার্বড হবে, আমিও একই জিনিস রিপিট করতে ডিস্টার্বড হব। তাই তোমাদেরকে যে রিকোয়েস্টটা আমি প্রত্যেক ক্লাসেই করে থাকি, যে রিক্যাপিচুলেট করে এসো। একটু সময় নষ্ট হবে, কিন্তু CIP রুলটা তোমাদের জানা হয়ে যাবে, আর তারপর তোমরা স্মুথলি এখানে অ্যাপ্লাইও করতে পারবে। তবুও আমরা একটুখানি টাচ করে করে CIP রুলটাকে একটু রিক্যাপিচুলেটও এখানে করে নেব, যাতে আমাদের ডিসকাশনটা স্মুথলি চলে, তোমরা বোর হয়ে না যাও। আমাদের এই কম্পাউন্ডে কাইরাল কার্বনের সঙ্গে থাকা ডিরেক্টলি বন্ডেড অ্যাটমগুলিকে আমরা দেখব। এখন যেহেতু সব কয়টি সাবস্টিটিউয়েন্টই অ্যাটম, তাহলে তো সমস্যা অনেক কম হয়ে গেল। আমরা এই অ্যাটমগুলির অ্যাটমিক মাস অনুযায়ী প্রায়োরিটি দেব। যার অ্যাটমিক মাস হাইয়েস্ট সে পাবে হাইয়েস্ট প্রায়োরিটি 1, তারপর ডিক্রিজিং অ্যাটমিক মাস অনুযায়ী আমরা 2 3 4 এভাবে প্রায়োরিটিগুলি দেব। তাহলে মনে রাখার মতো রুল কী ছিল সেখানে? ডিরেক্টলি বন্ডেড অ্যাটমের অ্যাটমিক মাস। আমরা দেখতে পাচ্ছি আয়োডিনের অ্যাটমিক মাস হাইয়েস্ট, তাই আমরা একে বলবো প্রায়োরিটিতে হাইয়েস্ট। আয়োডিনের থেকে লোয়ার অ্যাটমিক মাস ব্রোমিনের 2, ব্রোমিনের থেকে লোয়ার অ্যাটমিক মাস ক্লোরিনের 3, সবচেয়ে লোয়েস্ট অ্যাটমিক মাস এখানে হাইড্রোজেনের 4। এইভাবে আমরা তাদেরকে প্রায়োরিটিগুলি অ্যাসাইন করলাম। চাইলে আমরা ABCD হিসাবেও এই প্রায়োরিটি দিতে পারতাম। তাহলে হাইয়েস্ট প্রায়োরিটি হতো A, তারপর B,
তারপর সি, তারপর ডি। এই প্রায়োরিটি অ্যাসাইন করার পর আমাদের কাছে দুটো রাস্তা আসে বা দুটো দিকে আমরা চলে যাই। কি হিসাবে? রুলসগুলোর জন্য আমাদেরকে দেখতে হয় আমাদেরকে ফর্মুলাটা যেভাবে ড্র করে দেওয়া হয়েছে সেটা ফিশার প্রজেকশনে আছে না ফ্লাইং ওয়েজ প্রজেকশনে আছে। দুটি ক্ষেত্রে দু ধরনের নিয়ম ব্যবহার করা হবে। আমরা প্রথমে ডিসকাস করব যখন মলিকিউলটার ফর্মুলা ফ্লাইং ওয়েজে আছে। আবার বলি, মলিকিউলটাকে আমাদের কাছে ফিশারে দেওয়া হয়েছে না ফ্লাইং ওয়েজে প্রেজেন্ট করে দেওয়া হয়েছে, তার উপর ডিপেন্ড করে দু ধরনের রাস্তা আমরা পাবো। একই সঙ্গে দুটোতে হাঁটা যায় না, কারণ আমরা সবেমাত্র শিখছি, তাই আমরা একটা একটা পথ বা এক একটা ওয়ে একবারে চিনে নেব। তোমরা বলবে স্যার ফ্লাইং ওয়েজ টু ফিশার অ্যান্ড ফিশার টু ফ্লাইং ওয়েজ তো আমরা কনভার্ট করতে জানি, তাহলে আমরা একটা ধরনই শিখি না কেন আর একটা ধরনকে আমরা কনভার্ট করে অ্যাপ্লাই করে নেব? সেটা অবশ্যই করা যায়, তাতে কোনো বাধা নেই, কিন্তু শেখা জরুরি। যত আমরা বেশি শিখব তত কম সময়ে আমরা প্রবলেমের সলিউশন করতে পারবো, তত বিভিন্ন জায়গায় তাদের প্রয়োজন মতো অ্যাপ্লাই করতে পারবো। সেই কারণেই আমরা ফ্লাইং ওয়েজ ফর্মুলা দেওয়া থাকলে সেখানে কিভাবে RS নোমেনক্লেচার অ্যাপ্লাই করব বা RS কনফিগারেশন অ্যাসাইন করব সেটা শিখব, তারপর ফিশার প্রজেকশনেও সেটা আলাদা করে শিখে নেব। তাহলে আমরা এবার ধরে নিচ্ছি আমরা যতগুলি এক্সাম্পল এখন করব সব ফ্লাইং ওয়েজ ফর্মুলা ধরে করব। আমরা তাহলে এই মলিকিউলটাতে যেহেতু অ্যাটমগুলোর প্রায়োরিটি পর্যন্ত পৌঁছে গেছি, এই মলিকিউলটারই একটি ফ্লাইং ওয়েজ প্রজেকশন দেওয়া আছে আমাদেরকে ধরে নিচ্ছি। আমি এই ফ্লাইং ওয়েজ প্রজেকশনটি তার ধরে নিচ্ছি। আবার বলি, এটা আমি ধরে নিলাম এই ফর্মুলাটার সাথে এখানে গ্রুপগুলোর ওরিয়েন্টেশনের সাথে এখানকার গ্রুপগুলির ওরিয়েন্টেশনের কোনো সম্পর্ক নেই। এটা শুধুমাত্র আমি একটি ফ্লাইং ওয়েজ স্কেলিটনে সেই সব কয়টি সাবস্টিটিউয়েন্টকেই রেখে দিলাম যেগুলি এখানে ছিল, কারণ আমরা অলরেডি দুটো রুল অ্যাপ্লাই করে এই মলিকিউলটায় বেশ কিছুটা এগিয়ে আছি। তাই তাহলে এবার এই ফ্লাইং ওয়েজ অবস্থায় যখন আমরা সেই প্রায়োরিটিগুলোকে দেখছি, যথারীতি আয়োডিন হাইস্ট প্রায়োরিটি, তারপর ব্রোমিন, তারপর ক্লোরিন, তারপর হাইড্রোজেন। এরপর আমাদের কাজ মলিকিউলটাকে এমনভাবে ভিউ করা যেন লিস্ট প্রায়র গ্রুপ বা লোয়েস্ট প্রায়োরিটির গ্রুপ আমাদের থেকে দূরে থাকে। এইখানটায় একটু 3D ভাবনার প্রয়োজন হয়, যে কারণে আমাদেরকে মডেলের হেল্প নিতে হয়। মডেল আমাদের কাছে তৈরি আছে। হোয়াইট বল উইল রিপ্রেজেন্ট হাইড্রোজেন, গ্রিন বল উইল রিপ্রেজেন্ট ক্লোরিন, অরেঞ্জ বল উইল রিপ্রেজেন্ট ব্রোমিন অ্যান্ড পার্পল বল উইল রিপ্রেজেন্ট আয়োডিন। সেরকম হলে আমরা একটু একবার লিখে নিই। I ইকুয়াল টু পার্পল, Br ইকুয়াল টু অরেঞ্জ, Cl ইকুয়াল টু গ্রিন, হাইড্রোজেন ইকুয়াল টু হোয়াইট। তাহলে আমাদের মনে থাকবে। তাহলে এই মলিকিউলটারই আমরা একটা মডেল এখানে দেখতে পাচ্ছি। এবার আমাদেরকে বলা হয়েছে মলিকিউলটিকে এমনভাবে ভিউ করো যেন লিস্ট প্রায়োরিটির গ্রুপ তোমার থেকে দূরে থাকে। তাহলে মলিকিউলটাকে আমাদেরকে কেমনভাবে ভিউ করতে হবে? এইভাবে মলিকিউলটাকে ভিউ করতে হবে। দেখো আমাদের সামনে আছে এরা তিনজন, আর আমাদের থেকে দূরের দিকে ওই পিছনের দিকে আছে হাইড্রোজেন। হাইড্রোজেনকেই মাথায় রাখবো তা নয়, আমরা যেমন প্রায়োরিটি পেয়েছি তাতে যে গ্রুপই লিস্ট প্রায়র হোক, যে গ্রুপেরই প্রায়োরিটি লোয়েস্ট হোক, তাকে দূরের দিকে রেখে আমরা ভিউ করব। এখন মডেল একটি পেয়ে গেছি, তাই মডেলটিকে ধরে ভিউ করা তো বড়ই সোজা, কিন্তু নেমিংয়ের সময় আমাদেরকে প্লেন অফ পেপারে ড্র করা এই ফ্লাইং ওয়েজ ফর্মুলাতেই কিন্তু সেই ভিউটা করতে হবে। তোমরা বলবে হ্যাঁ স্যার বুঝেছি, তাহলে আমাদেরকে ভিউ করতে হবে এই সাইড থেকে। চোখ তো আমি কখনোই খুব ভালো ড্র করতে পারি না, যতই ভালো করার চেষ্টা করি সেটি ততই আরও খারাপ হয়ে যায়, একটু অ্যাডজাস্ট করে নাও। তাহলে এই দিক থেকে যদি ভিউ করি, অবশ্যই লিস্ট প্রায়র গ্রুপ দূরের দিকেই আছে। এক কাজ করি,
আমরা মডেলকে ঠিক এই ফ্লাইং ওয়েজের মতো করে ধরে আরও একবার বুঝে নিই, কারণ এই ভিউ করাটার ওপর অনেক কিছু নির্ভর করবে। ব্রোমিন অ্যান্ড আয়োডিন ইন প্লেন, তাহলে ব্রোমিন আর আয়োডিন যেমনভাবে আছে আমরা তেমনভাবে করলাম ইন প্লেন। এখানে দেখে নাও, ব্রোমিন অ্যান্ড আয়োডিন যেমনভাবে আছে তেমনভাবে আমরা করলাম ইন প্লেন। গ্রিন অ্যাবাভ দ্য প্লেন সলিড ওয়েজে আছে, এখানে দেখতে পাচ্ছি ক্লোরিন অ্যাবাভ দ্য প্লেন সলিড ওয়েজে আছে, অ্যান্ড হাইড্রোজেন বিলো দ্য প্লেন কারণ সে হ্যাশড ওয়েজে আছে। তোমাদেরকে বলে দিই, যদি ফ্লাইং ওয়েজ প্রজেকশন ভুলে গেছো, ফ্লাইং ওয়েজ প্রজেকশনের ক্লাস রিক্যাপিচুলেট করে চলে এসো। তাহলে আমাদেরকে যদি লিস্ট প্রায়র গ্রুপকে সবচেয়ে দূরে রেখে দেখতে হয়, ভিউয়ারকে অবশ্যই এই বরাবরই ভিউ করতে হবে, তাহলেই লিস্ট প্রায়র গ্রুপ তার থেকে দূরের দিকে থাকবে। এবার আমাদের নিয়ম হলো, ভিউ করার পর আমরা মনে মনে 1 থেকে 2 থেকে 3 এইভাবে একটা সার্কুলার পাথ কল্পনা করব। তাহলে তোমরা বলবে 1 থেকে 2 হয়ে 3-এর দিকে, মানে স্যার আপনি এই ধরনের সার্কুলার পাথের কথা বলছেন। যেমন আমরা এখানে প্রায়োরিটি দেখছি সেই অনুযায়ী 1 থেকে 2 হয়ে 3-এর দিকে আমরা যাব। তোমরা বলবে ফোর্থ কোথায় গেল? ফোর্থের ওপর দিয়ে আমরা পাথটা পাবোই না, আমরা আসলে 1, 2, 3কেই সামনে পাবো, ফোর্থ আমাদের থেকে অনেক দূরে। দেখে নাও, আমরা 1 থেকে 2 হয়ে 3-এর দিকে রোটেট করছি, আমরা 4-এর উপর দিয়ে যাচ্ছিই না, 4 আমাদের থেকে দূরে রয়ে গেছে। এখানে দেখে মনে হচ্ছে যেন আমরা 4কে ক্রস করে চলে যাচ্ছি। 1 থেকে 2-এর দিকে তো ঠিক আছে, কিন্তু 2 থেকে 3-এর দিকে যাওয়ার সময় 4th গ্রুপকে ক্রস করে চলে যাচ্ছি বলে মনে হবে, কিন্তু আমরা আসলে 4th গ্রুপকে ক্রস করছিই না, আমরা তো 1 থেকে 2 হয়ে 3-এর দিকে রোটেট করছি। এখানে তো 4thকে আমরা ক্রস করছি না, 4th এই রোটেশনের রাস্তায় আসছেই না, সে অনেক দূরে বসে আছে। তাই মাথায় রাখো, আমরা যখন এই ভিউটা করছি, ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলায় থাকা অবস্থায় এইভাবে ভিউটা করছি, আমরা কোনো সময়তেই 4th গ্রুপের ওপর দিয়ে যাচ্ছি না, 4th গ্রুপ আমাদের থেকে সবসময় দূরেই থাকে। এবার এই রোটেশনে যদি আমরা দেখি যে আমরা ক্লকওয়াইজ রোটেট করছি, অর্থাৎ রাইট সাইডে রোটেট করছি, তখন আমরা কাইরাল কার্বনটার কনফিগারেশন বলবো আর আমরা যদি দেখি যে আমরা কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছি, ঘড়ির কাঁটার উল্টো দিকে রোটেট করছি, তখন আমরা কাইরাল কার্বনটার কনফিগারেশন বলবো এস। এই হয়ে গেল কনভেনশন। তাহলে আমরা শুরু থেকে একবার কনভেনশনগুলিকে জেনে নিই। 4টি যে ডিফারেন্ট অ্যাটমার গ্রুপ তাদেরকে আইডেন্টিফাই করব, তাদেরকে প্রায়োরিটি দেব অ্যাজ পার সিকোয়েন্স রুল। প্রায়োরিটি দেওয়ার পর কাইরাল কার্বনটিকে ভিউ করব ফ্রম দ্য অপোজিট সাইড অফ দ্য লোয়েস্ট প্রায়োরিটি লিগ্যান্ড 4 অর ডি। যে লিগ্যান্ডটির প্রায়োরিটি সবচেয়ে কম অর্থাৎ 4 বা ডি, তার অপোজিট সাইড থেকে অর্থাৎ 4th গ্রুপকে আমাদের থেকে দূরে রেখে আমরা মলিকিউলটিকে ভিউ করব। তারপর এ হাইপোথেটিক্যাল পাথ is traced from the first priority ligand through the second priority ligand to the third। 1 থেকে 2 হয়ে 3-এর দিকে বা এ থেকে বি হয়ে সি এর দিকে আমরা একটা কাল্পনিক রাস্তা বা হাইপোথেটিক্যাল পাথ কল্পনা করব। যদি আমরা দেখি সেই হাইপোথেটিক্যাল পাথটা ক্লকওয়াইজ রোটেশন অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে রোটেশন শো করছে, আমরা ওই কাইরাল কার্বনটির কনফিগারেশন দেবো আর। যদি দেখি ঘড়ির কাঁটার উল্টো দিকে আমাদের পাথটা যাচ্ছে অর্থাৎ কাউন্টার ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশনে আমরা পাচ্ছি, তখন বলবো সেই কাইরাল কার্বনটির কনফিগারেশন এস। কেমনভাবে ভিউ করা হবে সেটা 6th রুলে দেখিয়ে দেওয়া হয়েছে। লিগ্যান্ডগুলিকে ভালো করে দেখো, 1, 2, 3, 4। দেখো 4 যেদিকে আছে তার উল্টো দিক থেকে ভিউ আমাদেরকে করতে হবে, অর্থাৎ 4কে আমাদের থেকে দূরের দিকে রাখতে হবে, আমাদের ইন দ্য সেন্স ভিউয়ারের থেকে দূরের দিকে 4 থাকবে, যেটা এখানে এভাবে লেখা ছিল 4th গ্রুপের অপোজিট দিক যেটা সেদিক থেকে ভিউ করতে হবে।
তাহলে যথারীতি সেই দিক থেকে যদি ভিউ করছি অ্যান্ড 1 থেকে 2 হয়ে 3-এর দিকে, এটি ভুলব না কিন্তু, 1 থেকে 2 হয়ে 3-এর দিকে যখন আমরা হাইপোথেটিক্যাল পাথটা কল্পনা করছি, দেখো সেটা যদি আমরা কমপ্লিট করি সেটা একটা ক্লকওয়াইজ রোটেশন শো করছে। সেটা এখানে দেখানো হয়েছে, বলে দেওয়া হয়েছে কনফিগারেশন আর। যদি বলো এটা কি, এটা সেটা যেটা ভিউয়ার দেখছে। এক্সাম্পল দিই, ভিউয়ার এখানে যেভাবে বলা আছে তাতে ভিউয়ার ওকে এইভাবে দেখছে। দেখো ফোর্থ গ্রুপ কিন্তু দূরে, ফোর্থ গ্রুপকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ভিউয়ার সামনে থেকে তো 3 জনকে দেখছে, 1 2 অ্যান্ড 3। সেই ভিউয়ার কি দেখছে সেটা এখানে দেখানো আছে। অর্থাৎ এখানে তোমাকে পরিষ্কার বুঝিয়ে দেওয়া হচ্ছে আমরা আসলে ফোর্থ গ্রুপের ওপর দিয়ে ফোর্থ গ্রুপকে পেরিয়ে চলে যাচ্ছি না, সে আমাদের থেকে দূরে আছে, আমাদের পাথ এই 3টি গ্রুপের মধ্যেই ঘুরছে। এখানে নাম্বারিংটা ভালো করে দেখো, 1 2 3 4 এই হলো প্রায়োরিটি। যদি মনে হয় লেখা খুব ছোট দেখছি আমরা, তাহলে আমরা একটু জুম করে নিয়েও দেখতে পারি, কারণ আমাদের স্ক্রিন ফিক্সড। এবারে ভিউয়ার এই দিক থেকে ভিউ করবে কারণ ফোর্থ গ্রুপ এদিকে আছে। তারপর ভিউয়ার 1 থেকে 2 হয়ে 3-এর দিকে যখন পাথটা তৈরি করছে, দেখা যাচ্ছে সেটা একটা কাউন্টার ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেশন দেখাচ্ছে। ভিউয়ার কেমন দেখছে? 1 2 3-কে এভাবে দেখছে। কনফিগারেশন দাঁড়াচ্ছে এস, যেহেতু কাউন্টার ক্লকওয়াইজ সেই হাইপোথেটিক্যাল পাথ আমরা পাচ্ছি। আশা করছি নিয়মগুলো তোমাদের হজম হয়ে গেল। যদি ডাইজেস্ট না হলো, ডাইজেস্ট এক্ষুনি হবে যখন আমরা একের পর এক এক্সাম্পল করতে থাকব। আমরা তাহলে ফেরত এলাম আমাদের এক্সাম্পলে, যাকে নিয়ে আমরা রুলগুলো বুঝছিলাম। এই ছিল আমাদের সেই মলিকিউল। আমরা অ্যাটমিক মাস হাইয়েস্ট টু লোয়েস্ট প্রায়োরিটি দিয়েছিলাম। তারপর বলেছিলাম আমরা দেখব আমাদেরকে কোন ধরনের ফর্মুলা দিয়ে দেওয়া হয়েছে। ধরে নিয়েছিলাম ফ্লাইং ওয়েজে কাজ করছি। ফ্লাইং ওয়েজের এক্সাম্পল সমস্ত আমরা প্রথমে দেখে নেব। ফ্লাইং ওয়েজে এইভাবে দেওয়া আছে ধরে নিয়েছিলাম, সেখানে প্রায়োরিটিগুলিকে অ্যাসাইন করলাম। অ্যাসাইন করার পর ফোর্থ গ্রুপ যেদিকে আছে তার উল্টো দিক থেকে আমরা ভিউ করলাম। ভিউ করে 1 থেকে 2 হয়ে 3-এর দিকে আমরা একটা হাইপোথেটিক্যাল সার্কুলার পাথ কল্পনা করলাম। কাউন্টার ক্লকওয়াইজ অর্থাৎ অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে রোটেশন দেখছি। তাহলে আমরা এই কাইরাল কার্বনটির কনফিগারেশন অ্যাসাইন করব এস। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অর্থাৎ ক্লকওয়াইজ রোটেট করলে আমরা আর দিই, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করলে আমরা এস দিই। নেক্সট এক্সাম্পল আমরা নিই। এই কম্পাউন্ড। প্রথম কাজ 4টে ডিফারেন্ট অ্যাটম আর গ্রুপকে আইডেন্টিফাই করা। তাহলে এই কার্বন কাইরাল কার্বন, তার 4টে ডিফারেন্ট অ্যাটম আর গ্রুপ হলো মিথাইল, বন্ডওইচ, ইথাইল অ্যান্ড হাইড্রোজেন। এবার ডিরেক্টলি বন্ডেড অ্যাটমিক মাস অনুযায়ী আমরা প্রায়োরিটি সিকোয়েন্স ডিসাইড করা শুরু করছি। ডিরেক্টলি বন্ডেড অ্যাটম ও সি, সি অ্যান্ড এইচ। যেহেতু ও এর অ্যাটমিক মাস হাইয়েস্ট 16, সেই হিসাবে আমরা ওএইচ গ্রুপকে প্রায়োরিটি দিলাম 1। কার্বন কার্বন টাই, এই কার্বনের সাথে সবগুলি হাইড্রোজেন, কিন্তু এই কার্বনের সাথে 2টি হাইড্রোজেন অ্যান্ড একটা কার্বন। যেহেতু হায়ার অ্যাটমিক মাসের এলিমেন্ট কার্বন এখানে আছে, তাই এই গ্রুপের প্রায়োরিটি 2 3 অ্যান্ড লিস্ট প্রায়র গ্রুপ হাইড্রোজেন 4। ভিউ করতে হবে আমাদেরকে লিস্ট প্রায়র গ্রুপের উল্টো দিক থেকে। আমরা এই দিক থেকে ভিউ করে 1 থেকে 2 হয়ে 3-এর দিকে একটা হাইপোথেটিক্যাল পাথ ট্রেস করব। আমরা কি ফোর্থ গ্রুপকে ক্রস করে চলে গেলাম, ফোর্থ গ্রুপের ওপর দিয়ে চলে গেলাম? না, ফোর্থ গ্রুপ আমাদের থেকে দূরের দিকে আছে। আমরা 1 2 3 এইটুকুর মধ্যেই রোটেট করছি, পাথটাকে কল্পনা করছি। আমরা দেখছি আমরা ক্লকওয়াইজ রোটেট করছি, তাহলে কনফিগারেশন হবে ক্লকওয়াইজ রোটেশনে যা হয় আর। হয়ে গেল আমাদের কনফিগারেশন অ্যাসাইন করা। প্রথম মলিকিউলটাতে আমরা কমপ্লিট আইইউপিএসি নেমিংটা দেখে নিই।
যাতে বুঝতে পারি আরটাকে আমরা আইইউপিএসি নেমিংয়ে কোথায় রাখি, কিভাবে রাখি। তাহলে দেখো এই মলিকুলটাকে আমরা একবার সিম্পলি ড্র করি। CH3 CHOH CH2 CH3 CH3 CHOH CH2 CH3। এই দিক থেকে OH গ্রুপটাকে আমরা কাছে পাই, তাই কার্বন চেনকে আমরা এভাবে নাম্বারিং করলাম। তাহলে কম্পাউন্ডটার সিম্পলি নেম হলো বিউটান 2-ol। কনফিগারেশন আমরা দেখতে পাচ্ছি আর। তাহলে আমরা প্রথমে কনফিগারেশনটাকে একটা ফার্স্ট ব্র্যাকেটে ইটালিক্সে দেব, হাইফেন যে সিম্পল আইইউপিএসি নামটা আমরা পেলাম সেইটি লিখব, বিউটান 2-ol। এইভাবে আমরা কনফিগারেশনটাকে আইইউপিএসি নামে অ্যাড করি। নেক্সট এক্সাম্পলে আমরা আসি। চারটে যে ডিফারেন্ট গ্রুপ তাদেরকে ডিরেক্টলি বন্ডেড অ্যাটমের অ্যাটমিক মাস অনুযায়ী প্রায়োরিটি অ্যাসাইন করি। সবচেয়ে বেশি অ্যাটমিক মাস O, তারপর N, তারপর C। তাহলে O যেহেতু সবচেয়ে হেভিয়ার, প্রায়োরিটি 1। অক্সিজেনের থেকে অ্যাটমিক মাস লোয়ার নাইট্রোজেনের, প্রায়োরিটি 2। নাইট্রোজেনের থেকেও অ্যাটমিক মাস লোয়ার কার্বনের। ফার্স্ট বন্ডেড অ্যাটম সিতে আমরা টাই দেখছি। এই সি এর সাথে সবগুলিই হাইড্রোজেন, কিন্তু এই সি এর সাথে একটা অক্সিজেন আছে, সেই হিসাবে হায়ার অ্যাটমিক মাসের এলিমেন্ট অক্সিজেন থাকায় এই গ্রুপ প্রায়োরিটি পেল 3 অ্যান্ড মিথাইল ইজ লিস্ট প্রায়র গ্রুপ। এবার আমরা ভিউ করব। মনে রাখো আমরা অনেক সময়তেই কিন্তু লিস্ট প্রায়র গ্রুপের উল্টো দিক থেকে ভিউ করতে ভুলে যাই, সেটি করলে কিন্তু চলবে না। তাড়াহুড়ো আমরা মোটেই করব না, প্রত্যেকটি স্টেপ আমরা একের পর এক অ্যাপ্লাই করব। তাহলে ফোর্থ গ্রুপ এদিকে আছে, তাহলে আমাদেরকে ভিউ করতে হবে এদিক থেকে, ফোর্থ গ্রুপের উল্টো দিক থেকে। এদিক থেকে ভিউ করে আমরা 1 থেকে 2 হয়ে 3 এর দিকে আমাদের পাথটাকে ট্রেস করব। 1 থেকে 2 হয়ে 3 এর দিকে আমরা আমাদের পাথটাকে ট্রেস করলাম। আমরা দেখছি আমরা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট করছি। তাহলে কনফিগারেশন এখানে হয়ে গেল এস। এবার তোমাদেরকে একটি সমস্যার কথা বলি। আমরা যে কয়টি এক্সাম্পল এখানে করলাম, প্রত্যেকবার আমরা লিস্ট প্রায়র গ্রুপকে ডট বন্ডে দেখতে পাচ্ছিলাম। অর্থাৎ আমি এমনভাবেই এক্সাম্পলগুলি দিচ্ছিলাম যাতে ফোর্থ প্রায়র গ্রুপ অর্থাৎ লিস্ট প্রায়র গ্রুপ যেন আমাদের থেকে অলরেডি দূরেই থাকে, যে কারণে আমাদের ভিউ করতে বড়ই সুবিধাজনক হয়ে যাচ্ছে। কিন্তু ধরে নাও প্রবলেমটি এমনভাবে দেওয়া হলো যে লিস্ট প্রায়র গ্রুপ ডট বন্ডে নেই, এমন একটা অন্য ধরনের বন্ডে প্রেজেন্ট আছে যে তোমার ভিউ করতে খুবই অসুবিধে হচ্ছে। সেই প্রবলেমটি এবার আমরা দেখি। আমরা একটি সিম্পল মলিকুলই নিচ্ছি, কারণ এখানে আমাদের প্রায়োরিটি অ্যাসাইনমেন্টটাকে আমি সমস্যা হিসাবে রাখতে চাই না, আমি সমস্যাটা ক্রিয়েট করতে চাই ভিউ করার জায়গায়। C2H5 অর্থাৎ ইথাইল গ্রুপ আমরা এখানে রাখলাম, CH2 CH3। দেখো আমরা যদি প্রায়োরিটি দিই অক্সিজেন হাইস্ট মাস, তারপর ইথাইল, মিথাইল, দেন হাইড্রোজেন। এখানে লিস্ট প্রায়র গ্রুপ এমন একটা ডিরেকশনে আছে যে আমাকে ভিউ করতে গেলে উল্টো দিক দিয়ে ভিউ করতে গেলে এই দিক থেকে ভিউ করতে হবে, আর তখন আমাদের রোটেশনটা সমস্যাজনক হয়ে যাবে। অসম্ভব হবে না, 1 থেকে 2 হয়ে 3-এর দিকে আমরা তাতেও রোটেট করতে পারবো, কিন্তু জিনিসটা একটু যেন ডিস্টার্বিং, যেন একটু বিরক্তিকর। এই অবস্থায় আমরা কি করব যাতে আমরা সিম্পলি ভিউটা করতে পারি সেটা আমরা এখন দেখব। ফোর্থ গ্রুপ একটা অর্ডিনারি বন্ডে প্রেজেন্ট, যেখানে ডট বন্ডে প্রেজেন্ট আছে 2। আমাদের কাজ ফোর্থ গ্রুপকে ডট বন্ডে নিয়ে আসা, ডট বন্ডে থাকা গ্রুপটার সাথে ফোর্থ গ্রুপকে ইন্টারচেঞ্জ করে। তাহলে ডট বন্ডে আছে 2, এখানে আছে ফোর্থ, আমরা 2কে এখানে নিয়ে গিয়ে 4কে এখানে নিয়ে আসবো, তাহলে ফোর্থ গ্রুপ ডট বন্ডে চলে আসবে।
আমরা তাহলে সেই ইন্টারচেঞ্জটা শো করি। OH যেখানে ছিল সেখানেই থাক, মিথাইল যেখানে ছিল সেখানেই থাক, ডট বন্ডে থাকা গ্রুপটির সাথে ফোর্থ গ্রুপকে আমরা ইন্টারচেঞ্জ করছি। তাহলে C2H5 এখন চলে গেল এখানে, অ্যান্ড হাইড্রোজেন এখানে চলে এলো। ফোর্থ গ্রুপকে ডট বন্ডে আমরা কেন রাখতে চাই? শুধু ভিউ করার সুবিধের জন্য নয়। এতক্ষণ ধরে আমি বলে আসছিলাম যে ভিউ করাটা জরুরি, কিন্তু মনে রাখো, এবারে বোঝো যে ফোর্থ গ্রুপ যদি ডট বন্ডে প্রেজেন্ট থাকে তাহলে আমার ভিউ করার ডিরেকশানটা নিয়ে আমার ভাবার কিছু নেই। কারণ প্লেন অফ পেপারে ড্র করা এই ডট বন্ডে যখন আমরা ফোর্থ গ্রুপকে রেখেছি, সে আসলে এই পেপারের থেকেও নিচের দিকে মেঝের দিকে পয়েন্ট করে আছে। অর্থাৎ আমাদেরকে এই দিক থেকেই ভিউ করতে হবে। ভিউয়ার অবশ্যই ওপর দিক থেকেই তাকে ভিউ করবে। তাই ফোর্থ গ্রুপকে ডট বন্ডে রাখার সবচেয়ে বড় সুবিধা হলো আমার ভিউ করার ডিরেকশানটা নিয়ে ভাবার কিছু থাকে না। সেই কারণেই আমরা ফোর্থ গ্রুপকে ডট বন্ডে নিয়ে আসি। তোমরা বলবে তাহলে তো স্যার হয়েই গেল, ফোর্থ গ্রুপ তো আমাদের থেকে দূরের দিকে হয়ে গেছে, যেমন আমরা এভাবে দেখেছিলাম। তাহলে তো এবার আমার আর ভিউ করার ডিরেকশনের কোনো ব্যাপারই থাকে না, কারণ আমরা যেদিক থেকে দেখছি অলরেডি প্লেন অফ পেপারকে, সেদিক থেকেই আমাকে এবার ভিউ করতেই হবে। ফোর্থ গ্রুপ তো অলরেডি আমার থেকে দূরে চলেই গেছে। তাহলে এবার আমরা রোটেশনের পাথটা ভাবতে পারি না, সেটি আমরা করতে এখনও পারবো না। কেন পারবো না সেটা এবার বুঝি। যখন আমরা কোনো কাইরাল কার্বনের সঙ্গে থাকা 4টে সাবস্টিটিউয়েন্টের যে কোনো দুটোকে একবার জায়গা চেঞ্জ করাই, তখন আমরা আর অরিজিনাল মলিকিউলটায় থাকি না, আমরা চলে আসি তার ইনানসিওমারে। অর্থাৎ এই মলিকিউলটা এই মলিকিউল নয়, এটাকে যদি আমরা অরিজিনাল মলিকিউল বলি, অর্থাৎ যার কাইরাল কার্বনের কনফিগারেশন আমরা খুঁজতে বসেছি, তাহলে এই মলিকিউলটা কিন্তু তার এনানসিওমার। তোমরা বলবে স্যার একটু মডেল দিয়ে জিনিসটা বুঝে নিলে ভালো হয়। দেখো, এইটি আমাদের অরিজিনাল মলিকিউল। তোমাকে যদি বলা হয় এর ইনানসিওমার কোনটা হবে, তুমি বলবে স্যার মিরার ইমেজ নিলেই সেটা ইনানসিওমার হবে। আমরা মিরার ইমেজ নিলাম, এনানসিওমার পেলাম। এনানসিওমারের বিষয়ে কোনোই সন্দেহ নেই, কারণ অরিজিনাল মলিকিউল অ্যান্ড মিরার ইমেজ অবশ্যই নন সুপার ইম্পসিবল হবে, কারণ এই কার্বনটা তো কাইরাল কার্বন। আমরা 4টে ভ্যালেন্সিকে 4টে ডিফারেন্ট কালার দিয়ে প্রেজেন্ট করেছি, মানেই সেগুলো 4টে ডিফারেন্ট গ্রুপ। তাহলে এনানসিওমার আমরা পেয়ে গেছি, এবং আমরা জানি একে আমরা যতই রোটেট করি আমরা অরিজিনাল মলিকিউলের উপর সুপার ইম্পোজ করতে পারবো না। এবার আমরা এনানসিওমারকে একটু সরিয়ে রাখলাম। অরিজিনাল মলিকিউলে আমরা যে কোনো দুটো সাবস্টিটিউয়েন্টের 2 গ্রুপ ইন্টারচেঞ্জ করব, যে কোনো দুটো সাবস্টিটিউয়েন্ট। ধরে নিচ্ছি আমি অরেঞ্জ আর পার্পলকে একবার ইন্টারচেঞ্জ করব। তাহলে পার্পলকে অরেঞ্জের জায়গায়, অরেঞ্জকে পার্পলের জায়গায় আমরা দেব। এখন আমরা এই যে মলিকিউলটা পেয়েছি সেটা অরিজিনাল মলিকিউল নয়, সেটা এই ইনানসিওমারটাকেই পেয়েছি। যদি বলো কী করে বুঝলাম, আমরা সুপার ইম্পোজ করানোর যদি চেষ্টা করি, আমরা এদের দুজনকে সুপার ইম্পোজ হতে দেখতে পাবো। দেখো, পার্পল অরেঞ্জ ম্যাচ, গ্রিন গ্রিন ম্যাচ অ্যান্ড হোয়াইট হোয়াইট ম্যাচ এখানে কমপ্লিটলি সুপার ইম্পোজেবল। অর্থাৎ আমরা অরিজিনাল মলিকিউল থেকে এসে পৌঁছে গেছি তার ইনানসিওমারে। তাহলে কি মনে রাখবে, যদি আমরা একবার 2 গ্রুপ ইন্টারচেঞ্জ করি, শুধু একবার নয়, অড নাম্বারে যতবার খুশি 2 গ্রুপ ইন্টারচেঞ্জ করি, 1 বার, 3 বার, 5 বার, এভাবে অড নাম্বারে 2 গ্রুপ ইন্টারচেঞ্জ করে গেলে আমরা অরিজিনাল মলিকিউলের জায়গায় তার এনানসিওমারকে পাই। কিন্তু যদি ইভেন নাম্বারে 2 গ্রুপ ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ আমরা এই মলিকিউলটায় যদি বলো স্যার অরিজিনাল মলিকিউল কোনটা ছিল ভুলে গেছি, তাতে আমাদের কিছু যায় আসে না, আমরা তো দুটো মলিকিউলকে একই দেখছি, এরা দুজনেই তো অরিজিনাল মলিকিউলের ইনানসিওমারটা, তাই আমরা যাকে খুশি নিয়ে নিতে পারি। এখানে যদি আমরা আরও একবার যে কোনো দুটো গ্রুপকে 2 গ্রুপ ইন্টারচেঞ্জ করি, যে কোনো দুটো গ্রুপকে, যেমন ধরো আমরা যদি হোয়াইট অ্যান্ড অরেঞ্জকে নিজের নিজের জায়গা চেঞ্জ করাই, তাহলে কিন্তু আমরা আবার অরিজিনাল মলিকিউলেই ফেরত চলে আসব। হোয়াইটকে দিলাম অরেঞ্জের জায়গায়, অরেঞ্জকে দিলাম হোয়াইটের জায়গায়। এই যে মলিকিউলটা আমরা পেয়েছি এটা কিন্তু আবার অরিজিনাল মলিকিউলটাই ফেরত এসেছি। তার প্রমাণ কি, এখন আর এই দুটি মলিকিউল সুপার ইম্পোজ হবে না, এরা দুজন দুজনকার মিরার ইমেজ রিলেশনশিপ মেনে চলবে। আমরা সুপার ইম্পোজ করানোর চেষ্টা করে নিতে পারি। যদি ভাবি
অরেঞ্জ অ্যান্ড গ্রিনকে ম্যাচ করাবো, অরেঞ্জ গ্রিন ম্যাচ বাট পার্পল হোয়াইট মিসম্যাচ, অর্থাৎ আমরা আবার অরিজিনাল মলিকিউলে ফেরত এসেছি, যে কারণে এই দুটো মলিকিউল ইচ আদারের আরও একবার নন সুপার ইম্পসিবল মিরার ইমেজ হয়ে গেছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। তাহলে আমরা যদি ইভেন নাম্বারে টু গ্রুপ ইন্টারচেঞ্জ পারফর্ম করি, অর্থাৎ দুবার, চারবার, ছবার এভাবে টু গ্রুপ ইন্টারচেঞ্জ পারফর্ম করি, তাহলে অরিজিনাল মলিকিউলেই আমরা ফেরত আসব। তাহলে আমাদের এখন কাজ কি? আরও একবার টু গ্রুপ ইন্টারচেঞ্জ করা এই মলিকিউলটায়, কারণ এটা এখন এই মলিকিউলের ইনানসিওমার হয়ে আছে। তাই এই যে তিনটি গ্রুপ, এই তিনটি গ্রুপের যে কোনো দুটোকে আমরা আরও একবার ইন্টারচেঞ্জ করব। যদি বলো কেন একে ইনভলভ করবো না, কেন একে ইনভলভ এই জন্যই করবো না, কারণ এই ফোর্থ গ্রুপকে ডট বন্ডে আনার জন্যই তো এত পরিশ্রম। তাকে যখন একবার ডট বন্ডে এনে ফেলতে পেরেছি, তার পজিশনটিকে আমরা আর ডিস্টার্ব করবো না। এদের তিনজনের মধ্যে যে কোনো দুজনকে আমরা জায়গা চেঞ্জ করাবো। স্কেলিটনটি আরেকবার ড্র করে ফেলি। ফ্লাইং ওয়েজের এই স্কেলিটন ড্রয়িং আমাদের যথেষ্ট টাইম কনজিউমিং। এই সমস্যাটা ফিশার প্রজেকশনে থাকে না, কিন্তু কিছু করার নেই, সেই সময়টুকু আমাদেরকে নষ্ট করতেই হয়। হাইড্রোজেন যেখানে ছিল সেখানেই থাক। আমরা ধরে নিচ্ছি মিথাইল অ্যান্ড ওএইচকে আমরা জায়গা চেঞ্জ করাবো। তোমাদের মাথায় যদি এটা আসে যে আচ্ছা এই দুজনকে তো জায়গা চেঞ্জ করানো হয়েছিল, তাই এবার বুঝি এই দুজনকে করানো হচ্ছে, সেটা বিষয় নয়। আমরা যে কোনো দুটো গ্রুপকেই জায়গা চেঞ্জ করতে পারি। সেরকম হলে আমরা এই দুজনকে জায়গা চেঞ্জ করাই। মিথাইল সলিড ওয়েজেই থাক, ওইচ চলে গেল এই সিম্পল বন্ডে, ইথাইল চলে এলো এই সিম্পল বন্ডে। এখন আমরা যেখানে পৌঁছলাম সেটা এই অরিজিনাল মলিকিউলটাই, যদিও এখানে দেখে সেটা মনে হচ্ছে না, কিন্তু আমরা ঘুরিয়ে ফিরিয়ে একটাকে আরেকটার উপর সুপার ইম্পোজ করতে পারবো, অর্থাৎ এই দুজন ইচ আদারের হোমোমার। এবার আমরা প্রায়োরিটি যা পেয়েছিলাম সেগুলোকে এখানে আরেকবার লিখে নিয়ে হাইপোথেটিক্যাল পাথটা ট্রেস করব 1 থেকে 2 হয়ে 3-এর দিকে। আমরা তাহলে ক্লকওয়াইজ রোটেশন পাচ্ছি, অর্থাৎ এই কার্বনটির কনফিগারেশন আর, দ্যাট মিন্স যে অরিজিনাল মলিকিউল ছিল তার কনফিগারেশন ছিল আর। তোমরা বলবে তাহলে স্যার এই মাঝে ড্র করা মলিকিউলটা যদি ইনানসিওমার ছিল, তাহলে এর কনফিগারেশন নিশ্চয়ই এস ছিল, কারণ অরিজিনাল মলিকিউল অ্যান্ড ইনানসিওমারের কনফিগারেশন তো উল্টো উল্টো হয়, কারণ তারা ইচ আদারের মিরার ইমেজ। অবশ্যই এর কনফিগারেশন এসই আসবে, কারণ অরিজিনাল মলিকিউলের কনফিগারেশন আমরা আর পেয়েছি। সেটা আমরা চেক করে নিতে পারি। প্রায়োরিটিগুলি আমরা আরেকবার লিখে নিই এখানে। 1 থেকে 2 হয়ে 3-এর দিকে আমাদের হাইপোথেটিক্যাল পাথ, অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন, কনফিগারেশন হয়ে গেল এস। তাহলে ইনানসিওমারটার কনফিগারেশন এস ছিল, অরিজিনাল মলিকিউলটির কনফিগারেশন আর ছিল। এই সকল কথাবার্তার মাঝে ফোর্থ গ্রুপের ডট বন্ডে থাকার ইম্পর্টেন্সটা তোমাদেরকে বোঝাতে পারলাম কিনা বুঝতে পারছি না, তাই আরও একবার বলে দিই। ফোর্থ প্রায়র গ্রুপ অর্থাৎ লিস্ট গ্রুপ যদি ডট বন্ডে প্রেজেন্ট থাকে, তার উল্টো দিক থেকে ভিউ করার যে রুলটা আমাদেরকে মাথায় রাখতে হয়, সেটা আর মাথায় রাখার প্রয়োজন পড়ে না, কারণ ফোর্থ গ্রুপ আমাদের দিকে নেই। ডট বন্ডে থাকা মানে এই যে প্লেন অফ পেপার তার থেকেও নিচের দিকে সে চলে গেছে। অতএব আমরা অবশ্যই ওপর দিক থেকে ভিউ করলেই আমাদের চলছে, তাই ভিউ করার ডিরেকশনটা আর ম্যাটার করছে না। সেই কারণেই আমরা দুবার টু গ্রুপ ইন্টারচেঞ্জ করে ফোর্থ গ্রুপকে ডট বন্ডে নিয়ে আসি। প্রথমবার ইন্টারচেঞ্জে আমরা অরিজিনাল মলিকিউলের ইনানসিওমারটিকে পাই, আরও একবার টু গ্রুপ ইন্টারচেঞ্জে আমরা অরিজিনাল মলিকিউলকে পাই। সে কারণেই আমাদের ইভেন নাম্বারে টু গ্রুপ ইন্টারচেঞ্জ করার প্রয়োজন পড়ছে। এই হলো লিস্ট প্রায়র গ্রুপকে ডট বন্ডে নিয়ে আসার একটা উপায়। কি উপায়? টু গ্রুপ ইন্টারচেঞ্জ 2 টাইমস। আমরা একটু লিখে নিই যাতে আমাদের এই ইন্টারচেঞ্জের বিষয়টা মনে থাকে। যদি আমরা টু গ্রুপ ইন্টারচেঞ্জ করি ইভেন নাম্বারে, অর্থাৎ 2 বার, 4 বার, 6 বার, তাহলে আমরা অরিজিনাল মলিকিউলকেই ফেরত পাই। অর্থাৎ আমরা যে স্ট্রাকচারটা পাই, যে ওরিয়েন্টেশনটা পাই গ্রুপগুলোর, সেটা অরিজিনাল মলিকিউলের হোমোমারই হয়। আর যদি আমরা অড নাম্বারে টু গ্রুপ ইন্টারচেঞ্জ করি, অড নাম্বারে টু গ্রুপ ইন্টারচেঞ্জ করি, তাহলে আমরা অরিজিনাল মলিকিউলের এনানসিওমারটিকে পাই, অর্থাৎ সোজা কথায় তার অপটিক্যাল আইসোমারটিকে পাই।
এটা মনে রাখবো, যে কারণে আমরা সব সময় ইভেন নাম্বারে এবং স্মলেস্ট ইভেন নাম্বার যেহেতু 2, তাই দুবার 2 গ্রুপ ইন্টারচেঞ্জ করি। কারণ আমাদের বেশি সময় নষ্ট করলে চলে না। একটা কনফিগারেশন খুঁজে পেতে গিয়ে আমরা যদি 10 বার একটি স্ট্রাকচারকেই ড্র করতে থাকি, সেটা আমাদের জন্য অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। তাই আমরা সবচেয়ে স্মলেস্ট ইভেন নাম্বার 2 দুবার 2 গ্রুপ ইন্টারচেঞ্জ করি। এখন কথা হলো, যদি তোমরা চাও যে স্যার দুবার 2 গ্রুপ ইন্টারচেঞ্জ করতে আমাকে দুবার স্ট্রাকচারটা ড্র করতে হচ্ছে, তাই এর চেয়ে শর্টকাট কিছু নেই? অবশ্যই আছে। একবার ইন্টারচেঞ্জ করলেই চলবে, কিন্তু 3 গ্রুপ ইন্টারচেঞ্জ করতে হবে। 3টে গ্রুপকে একবার মাত্র ইন্টারচেঞ্জ করব জায়গা। 3টে গ্রুপকে একবার ইন্টারচেঞ্জ করা যা, 2টো করে গ্রুপ নিয়ে দুবার ইন্টারচেঞ্জ করাও তাই। যদি বলো সেটা একবার চেক করি, তাহলে আমরা এই মলিকিউলটাকেই আরও একবার নিই, ধরে নিই তার কনফিগারেশন এখনও জানি না, অ্যান্ড এই শর্টকাটটা আরেকবার দেখি। আমরা এই মলিকিউলকেই আরও একবার ড্র করে নিই। এবার আমরা দুবার 2 গ্রুপ ইন্টারচেঞ্জ করতে চাই না। আমরা কি করব তার জায়গায়? 3 গ্রুপ ইন্টারচেঞ্জ একবার। এবং আমাদের টার্গেট কি? লিস্ট প্রায়র গ্রুপকে ডট বন্ডে নিয়ে আসা। প্রায়োরিটিগুলি আমি লিখতে ভুলে গেছি। তাহলে আমরা কি করেছি? 4কে নিয়ে আসছি 2 এর জায়গায়, 2কে নিয়ে আসছি 3 এর জায়গায়, 3কে নিয়ে যাব 4 এর জায়গায়। তাহলে দেখো 3 গ্রুপ, 3জন গ্রুপ ইনভলভ হলো। একবারেই আমরা 3জনকে জায়গা চেঞ্জ করিয়ে দেবো। সেটা যে কোনো 3টে গ্রুপ হবে, এবং তাদের মধ্যে অবশ্যই এখানে থাকা গ্রুপটা থাকবেই, কারণ এখানে থাকা গ্রুপটা সরবে, তবেই তো 4th গ্রুপ এই জায়গায় আসবে। তাই আমি এই 3জনকে পছন্দ করলাম। আমরা এই 3জনকেও পছন্দ করতে পারতাম, বা যেটা করলাম এই 3জনকে নিয়েও কাজ করতে পারি। তাহলে ভালোভাবে দেখি, স্কেলিটনকে আমরা আরও একবার ড্র করে নিই একটু সময় নষ্ট করে। এবার আমরা ইন্টারচেঞ্জগুলো করি। তাহলে আমরা যেহেতু এদের মধ্যে ইন্টারচেঞ্জটা করব, প্রায়োরিটি 1 নিজের জায়গাতেই থাকলো, 4th গ্রুপ এলো 2 এর জায়গায়, 2 এলো 3 এর জায়গায়, 3 এলো 4 এর জায়গায়। দেখো জিনিসটা একটু কনফিউজিং টাইপ, যে কারণে আমার কিন্তু বারবার মিস্টেক হচ্ছে। তাই তোমাদেরকে বলবো একটু সজাগ থেকে একটু সাবধানে করবে। প্রবলেম প্র্যাকটিস করলে এই সমস্যাটা অবশ্য মিটে যাবে। তাহলে দেখো হাইড্রোজেন এলো ডট বন্ডে, ডট বন্ডে থাকা ইথাইল এলো সলিড ওয়েজে, সলিড ওয়েজে থাকা মিথাইল গেল অর্ডিনারি বন্ডে। তাহলে আমরা একবারই করলাম, 3 গ্রুপ ইন্টারচেঞ্জ করলাম। এবার যথারীতি প্রায়োরিটিগুলি আমাদের আরও একবার লেখা থাক। আমরা 1 থেকে 2 হয়ে 3-এর দিকে রোটেট করছি। যেমন আমরা কনফিগারেশন আর পেয়েছিলাম, সেই আর কনফিগারেশনই পাচ্ছি। তাহলে শর্টকাটটা কি দাঁড়ালো? একবার ইন্টারচেঞ্জ, কিন্তু 3 গ্রুপ ইন্টারচেঞ্জ। সেটা করে লিস্ট প্রায়র গ্রুপকে ডট বন্ডে নিয়ে যাও, যেন ভিউ করার কোনো সমস্যাই না থাকে। আরও একটা রাস্তা কি? দুবার 2 গ্রুপ ইন্টারচেঞ্জ। এবার আরও একটি রাস্তার কথা বলে রাখি। ডিস্টার্ব লাগবে, বিরক্ত লাগবে, কিন্তু তোমাদেরকে যে অ্যাপ্লাই করতেই হবে তার তো কোনো মানে নেই। রাস্তাগুলো তো জানা থাক। আরও একটা রাস্তা যেটা কঠিন, কারণ সেখানে 3D ভাবনার দরকার পড়ে। সেটা হলো কোনো একটি অর্ডিনারি বন্ড অ্যান্ড কার্বনের উপর দিয়ে একটা অ্যাক্সিস কল্পনা করে 120 ডিগ্রি মলিকিউলটিকে রোটেট করে 4th গ্রুপকে ডট বন্ডে নিয়ে যাওয়া। বিষয়টা বোঝাই। দেখো এই যে 3টে গ্রুপ, এখানে দেখতে আমাদের অসুবিধা হবে। আমরা প্রথম থেকেই যে কাইরাল সাবস্টেন্সটাকে নিয়ে দেখছিলাম তাকে নিয়েই দেখি। এই যে 3টি গ্রুপ, এরা একটা ট্রায়াঙ্গেলের 3টে ভার্টেক্স বা কৌণিক বিন্দু বরাবর আছে। দেখো এই যে 3জনকে দেখছি, এরা একটা ট্রায়াঙ্গেলের 3টে ভার্টেক্স বরাবর আছে। তাহলে এই যে মাঝখানে থাকা কার্বনটা, সেটাকে যদি আমরা এখানে শো করি, তাহলে এদের মধ্যে পজিশন ইন্টারচেঞ্জ করতে গেলে রোটেশন দরকার পড়ে 120 ডিগ্রি। 120 ডিগ্রি রোটেট করলে এক একটা সাবস্টিটুয়েন্ট তার পাশের সাবস্টিটুয়েন্টের জায়গায় চলে যায়। আমরা কি করব? যখন দেখছি 4th গ্রুপ ডট বন্ডে নেই, ধরো এভাবে দেখছি, তাহলে 4th গ্রুপের ডট বন্ডে থাকার কোনো কোয়েশ্চেনই আসে না, তাকে উপরের দিকে দেখতে পাচ্ছি। আমরা ধরে নিচ্ছি 4th গ্রুপ এইদিকে আছে। যখন 4th গ্রুপ এইদিকে আছে অ্যান্ড আমরা ধরে নিই এটা ডট বন্ড, আমাকে কি করতে হবে? কোনো একটা সিম্পল বন্ড, অর্ডিনারি বন্ড অ্যান্ড কার্বনের ওপর দিয়ে একটা অ্যাক্সিস কল্পনা করে 120 ডিগ্রি রোটেট করে দিতে হবে। এইটা আমি ভাবতে বলছি। যেমন ধরো আমরা যদি এই অর্ডিনারি বন্ড অ্যান্ড এই কার্বনকে নিয়ে একটা অ্যাক্সিস কল্পনা করে নিই,
অ্যান্ড সেই অ্যাক্সিস বরাবর 120 ডিগ্রি রোটেট করি, তাহলে রোটেশন হবে এই তিনজনের, কারণ এই সাবস্টিটিউয়েন্টটা অলরেডি অ্যাক্সিসের মধ্যেই আছে, এ নিজের জায়গাতেই থাকবে, কিন্তু এ চলে যাবে এর জায়গায়, এ চলে যাবে এর জায়গায়, এ চলে আসবে এর জায়গায়। এটা করেও আমরা ফোর্থ গ্রুপকে এখানে নিয়ে আসতে পারছি। দেখো তাহলে কেমনভাবে আমরা সেই অ্যাক্সিসটাকে ভাববো কার্বন অ্যাটম অ্যান্ড একটা সুটেবল অর্ডিনারি বন্ড, আইদার দিস বন্ড অর দিস বন্ড, সেই অর্ডিনারি বন্ডের উপর দিয়ে আমরা অ্যাক্সিসটা কল্পনা করব। এখানে এই অর্ডিনারি বন্ডটা কেন নিলাম না? কারণ এখানে যদি অর্ডিনারি বন্ডটা নিতাম ফোর্থ গ্রুপ অ্যাক্সিসে পড়ে যেত। এই অর্ডিনারি বন্ডে যদি আমরা অ্যাক্সিসটা নিতাম, ফোর্থ গ্রুপ অ্যাক্সিসে পড়ে যাওয়ায় রোটেশনটা এদের তিনজনের মধ্যে হতো, তাহলে ফোর্থ গ্রুপ ডট বন্ডে কী করে আসতো না। সে কারণেই আমাদেরকে এই অর্ডিনারি বন্ডটা নিতে হচ্ছে, অর্থাৎ এটাই সুটেবল অর্ডিনারি বন্ড। যদি বলো আরও একটা এক্সাম্পল দিয়ে এই 120 ডিগ্রি রোটেশনের বিষয়টা বোঝান, তাহলে আমি সেটাতে একবার আসি। আমরা অন্য একটা মলিকিউল নিলাম, এখানে আমরা প্রায়োরিটি দিলাম ক্লোরিনের মাস হাইয়েস্ট, তারপর ইথাইল, তারপর মিথাইল, লিস্ট প্রায়োর গ্রুপ হাইড্রোজেন। আমাদের উদ্দেশ্য ফোর্থ গ্রুপকে ডট বন্ডের দিকে নিয়ে যাওয়া, না তো আমি ভিউ করার ডিরেকশনটা পাবো না, যেহেতু এই দিকে ফোর্থ গ্রুপ বসে আছে প্লেনে, এই দিক থেকে ভিউ করতে আমার কষ্ট হবে। তাহলে এবার আমি ফোর্থ গ্রুপকে ডট বন্ডে নিয়ে যাব ভিউয়ের ঝামেলা এড়াতে। এই বরাবর আমি একটি অ্যাক্সিস কল্পনা করলাম। দেখো নিয়ম যা বললাম সেই নিয়মেই হলো, কাইরাল কার্বন অ্যান্ড এ অর্ডিনারি বন্ড, একে নিয়ে অ্যাক্সিসটা গেল। তারপর আমি এই অ্যাক্সিস বরাবর এই দিকে 120 ডিগ্রি রোটেট করলাম। তাহলে এই দিকে যদি রোটেট করি, ফোর্থ চলে যাবে এখানে, সেকেন্ড চলে আসবে এখানে, ফার্স্ট চলে আসবে এখানে। 120 রোটেশনের অ্যাঙ্গেল তো এখানে দেখানোই আছে। তাহলে যেহেতু মিথাইল অ্যাক্সিসেই আছে, সে নিজের জায়গাতেই থাকবে, কিন্তু ফোর্থ গ্রুপ 120 ডিগ্রি ঘুরে গিয়ে চলে যাবে এখানে, ইথাইল চলে আসবে এখানে, অ্যান্ড ক্লোরিন হয়ে গেল এখানে। এইটা করেও আমরা ফোর্থ গ্রুপকে ডট বন্ডে নিয়ে যেতে পারি। তারপর আমরা যথারীতি প্রায়োরিটি যেমন দেখছিলাম সেভাবে আমরা যখন 1 থেকে 2 হয়ে 3-এর দিকে হাইপোথেটিক্যাল পাথটা ভাবছি, আমরা আর কনফিগারেশন পাচ্ছি। এই অ্যাক্সিসটা বরাবর রোটেট করে আমরা ঠিক করলাম না ভুল করলাম সেটা চেক করার জন্য এখানে একবার 3 গ্রুপ ইন্টারচেঞ্জ করেও নোমেনক্লেচারটা আমরা করব, তাতে আমাদের প্র্যাকটিসটা আরও ভালো হবে। তাহলে স্কেলিটন একবার ড্র করে নিই। একে আমরা ডট বন্ডে নিয়ে যেতে চাই, তাহলে একে ডট বন্ডে থাকা সাবস্টিটিউয়েন্টকে অ্যান্ড এদের মধ্যে কোনো একটা সাবস্টিটিউয়েন্টকে নিয়ে আমরা 3 গ্রুপ ইন্টারচেঞ্জ করব। আমি ধরে নিচ্ছি আমরা এদের 3 জনকে ইন্টারচেঞ্জ করব, যাদেরকে আমি টিকে দিলাম। তাহলে সিএল নিজের জায়গাতেই থাকলো, লিস্ট প্রায়োর গ্রুপকে ডট বন্ডে নিয়ে গেলাম, ডট বন্ডের গ্রুপকে মিথাইলের জায়গায় নিয়ে এলাম, মিথাইলকে লিস্ট প্রায়োরের জায়গায় নিয়ে এলাম। প্রায়োরিটি এই ধরনের ছিল। এরপর আমরা 1 থেকে 2 হয়ে 3-এর দিকে রোটেট করলাম। ক্লকওয়াইজ রোটেশন কনফিগারেশন আরই বেরোলো, যেটা আমরা একটা অ্যাক্সিস দিয়ে ভেবেছিলাম। আবার আমরা যেমনভাবে 2 গ্রুপ ইন্টারচেঞ্জ করে কাজটা করছিলাম সেভাবেও করতে পারি। তাহলে আমি ফাইনালি কনক্লুড করে দিই, লিস্ট প্রায়োর গ্রুপকে ডট বন্ডে আমাদেরকে নিয়ে আসতে হবে, যেন ভিউ করার ঝামেলাটা আমরা এড়াতে পারি, ভিউ করা নিয়ে আমাদেরকে ভাবতেই না হয়। লিস্ট প্রায়োর গ্রুপকে ডট বন্ডে আনার 3টি উপায় আছে। একটা উপায় 2 গ্রুপ ইন্টারচেঞ্জ করব 2 বার, তারপর কনফিগারেশনটা দেখব। আরেকটা উপায় একবারই 3 গ্রুপ ইন্টারচেঞ্জ করে লিস্ট প্রায়োর গ্রুপকে ডট বন্ডে নিয়ে যাব, তারপর কনফিগারেশনটা দেখব। আর একটা উপায় কার্বন অ্যাটম অ্যান্ড একটা সুটেবল অর্ডিনারি বন্ডকে নিয়ে আমরা একটা অ্যাক্সিস পাস করিয়ে 120 ডিগ্রি রোটেট করব। কোন দিকে রোটেট করব? যেদিকে রোটেট করলে আমরা ডট বন্ডটাকে 120 ডিগ্রি ডিস্টেন্সে পাবো। যদি আমরা ধরো এখান থেকে এইভাবে এখানে আসবো বলতাম, তাহলে কিন্তু 240 ডিগ্রি রোটেট করতে হতো। তাই আমি এই দিক বরাবর পাশে পেয়ে গেলাম, তাই রোটেশনটা এই দিকেই করেছিলাম, যাতে 120 ডিগ্রি ডিস্টেন্সেই পাই, কারণ এইটা আমার সেই ট্রায়াঙ্গেল। এই 3 জন সাবস্টিটিউয়েন্টকে নিয়ে সেই ট্রায়াঙ্গেলটা তৈরি, তাই আমি এই দিকে 120 ডিগ্রি রোটেট করলাম। যদি দরকার পড়তো আমরা এই দিকে রোটেট করতাম, নিয়ে 120 ডিগ্রি রোটেট করেও আমি লিস্ট প্রায়োর গ্রুপকে ডট বন্ডে নিয়ে যেতে পারি। এই হলো
ভিউ করার ঝামেলাটা এড়ানোর উপায়। আর এই যে আমরা ইন্টারচেঞ্জটা করছিলাম এটাই আরএস নোমেনক্লেচারের সেকেন্ড হার্ডল। ফার্স্ট হার্ডল সিআইপি রুল, তার সমস্যায় তো এখনও বিশেষভাবে ঢুকিয়ে আমরা খুব সিম্পল সাবস্টিটিউয়েন্ট নিয়ে কাজ করেছি। সেকেন্ড হার্ডল ছিল লিস্ট প্রায়র গ্রুপকে ডট বন্ডে নিয়ে যাওয়া, যেটা আমরা শিখে গেলাম। আজ তাহলে আর এক্সাম্পলে যাচ্ছি না, কারণ এক্সাম্পলে এবার যদি ঢুকি আমরা দুটো হার্ডলকে নিয়ে এক্সাম্পল সেট করব। প্রথম কথা, আমরা প্রায়োরিটি অ্যাসাইন করতে পারছি কিনা ঠিকভাবে, অর্থাৎ আমি গ্রুপগুলিকে জটিল করব, যেন টাই বেশি হয়, বেশি টাই ব্রেক করার সমস্যা হয় সেই ধরনের প্রবলেম সেট করব। সঙ্গে আবার লিস্ট প্রায়র গ্রুপকে ডট বন্ডে নিয়ে যাওয়ার ঝামেলাও রাখব। সেই হিসাবে আমরা ফ্লাইং ওয়েজ প্রজেকশন ফর্মুলায় থেকে আরএস কনফিগারেশন অ্যাসাইন করার যে ক্লাসটা আজকে করছি সেটা শেষ হলো না। পরের দিনে আমরা বেশ কিছু এক্সাম্পল নিয়ে এই ফ্লাইং ওয়েজ প্রজেকশনে আরএস নোমেনক্লেচার অ্যাসাইনমেন্টটা ভালোভাবে প্র্যাকটিস করার পর ফিশার প্রজেকশনে মলিকিউল থাকলে সেখানে কি কি নিয়ম ফলো হয় অ্যান্ড কিভাবে তখন কনফিগারেশনটা অ্যাসাইন করতে হয় সেটা শুরু করব। আজকের ক্লাস আমরা এখানেই শেষ করলাম।